47.6 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সংখ্যাটা শুনলেই কেমন যেন শিউরে উঠতে হয়, তাই না? কিন্তু না, এটি কোনো সায়েন্স ফিকশন বা দূরবর্তী ভবিষ্যতের কথা নয়। এটি আমাদের একদম সাম্প্রতিক সময়ের একটা চরম ভয়ঙ্কর বাস্তবতা। সাধারণ গ্রীষ্মের গরমকে পুরোপুরি হার মানিয়ে দেওয়া এক অভূতপূর্ব রেকর্ড। আসলে উত্তরপ্রদেশের বান্দায় সম্প্রতি ঠিক এই ভয়ঙ্কর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয়টা কি জানেন? এই চমকে দেওয়ার সংখ্যাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত পুরো একটা বিস্তীর্ণ অঞ্চলকে পুড়িয়ে মারা এক ভয়াবহ সংকটের স্পষ্ট একটা লক্ষণ মাত্র। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা ভারতের এই হিটওয়েভ বা তাপপ্রবাহ সংকটের একদম গভীরে যাব। এটা শুধু একটা সাধারণ লক্ষণ নয়, বরং এর পেছনে থাকা পুরো মেকানিজম বা সিস্টেমটা কিভাবে কাজ করছে তা আমাদের বোঝা দরকার। কিভাবে স্থানীয় ভূপ্রকৃতি থেকে শুরু করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন একসঙ্গে কাজ করছে, চলুন সেটাই আজ খতিয়ে দেখি। পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমাদের আলোচনার মূল পয়েন্টগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের বর্তমান অবস্থা। এরপর জানব একটি প্রকৃত তাপপ্রবাহের সংজ্ঞা, উষ্ণ রাতের নীরব হুমকি, এর পেছনের বায়ুমণ্ডলীয় কারণগুলো, শহুরে তাপদ্বীপ বা আরবান হিট আইল্যান্ড এবং সবশেষে আমাদের বর্তমান দুর্বলতা ও ভবিষ্যতে টিকে থাকার উপায়গুলো। তো চলুন প্রথমে এই রেকর্ড ভাঙা তাপপ্রবাহ কিভাবে সব সীমানা অতিক্রম করছে সেটা একটু দেখা যাক। আমাদের বড় বড় শহরগুলোর বর্তমান অবস্থা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। দিল্লির কথা ভাবলে দেখা যায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। আহমেদাবাদ আর নাগপুরেও তাপমাত্রা ৪১ থেকে ৪৩ ডিগ্রির ঘরে। আবার জয়পুর কিংবা লখনৌয়ের মতো শহরগুলো অনায়াসে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে। ঋতুভিত্তিক স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এটা যে কত গুণ বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসা যাক সংজ্ঞায়। একটি প্রকৃত তাপপ্রবাহ আসলে কি? এটা কিন্তু শুধু গরম আবহাওয়ার চেয়েও অনেক বেশি কিছু। একটি তাপপ্রবাহ বা হিটওয়েভ মানে কিন্তু স্রেফ একটা বা দুটো গরম দিন নয়। বিজ্ঞানের ভাষায় এটি হলো এমন একটি দীর্ঘ সময় যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের স্বাভাবিক জলবায়ুর তুলনায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে অনেক বেশি থাকে। অর্থাৎ এটা একটা টানা প্রক্রিয়া। তবে মজার ব্যাপার হলো ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি কিন্তু পুরো দেশের জন্য একটা নির্দিষ্ট মাপকাঠি ব্যবহার করে না। ভূপ্রকৃতির উপর ভিত্তি করে তাদের সর্বনিম্ন তাপমাত্রা থ্রেশহোল্ড আলাদা। সমভূমির জন্য যেটা ৪০ ডিগ্রি সেলসিয়াস, উপকূলীয় অঞ্চলের জন্য সেটা ৩৭ ডিগ্রি, আর পাহাড়ি এলাকার জন্য মাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস পার হলেই তা হিটওয়েভ। কারণটা খুব স্বাভাবিক, পাহাড়ের পরিবেশ আর সমভূমির পরিবেশ এক নয়। কিন্তু শুধু থার্মোমিটারের পারদ দেখিয়ে কি সব বোঝা যায়? একদমই না। আধুনিক জলবায়ু বিজ্ঞানে একটি তাপপ্রবাহ কতটা মারাত্মক তা মাপা হয় এটি কতদিন ধরে চলছে, বাতাসে আর্দ্রতা কতটা, রাতের তাপমাত্রা কেমন এবং বিশেষ করে ওয়েট বাল্ব তাপমাত্রার উপর ভিত্তি করে। আর্দ্রতা এত বেশি থাকলে আমাদের ঘামই শুকায় না, ফলে শরীর প্রাকৃতিকভাবে ঠান্ডাও হতে পারে না। আর ঠিক এখানেই আসে উষ্ণ রাতের হুমকি, যাকে আমরা বলতে পারি এক নীরব ঘাতক। এখন একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন এসেই যায়, আধুনিক তাপপ্রবাহগুলো আগের চেয়ে এত বেশি প্রাণঘাতী কেন হয়ে উঠছে? এর মূল কারণটা হল কিউমুলেটিভ হিট স্ট্রেস বা পুঞ্জীভূত তাপীয় চাপ। আমাদের মানবদেহের স্বাভাবিক একটা প্রক্রিয়া আছে। সারাদিনের প্রখর রোদের পর রাতে যখন পরিবেশ ঠান্ডা হয়, শরীর তখন নিজেকে সারিয়ে তোলে বা রিকভার করে। কিন্তু এখন রাতের তাপমাত্রাও এত বেশি থাকছে যে শরীর আর সেই সুযোগটাই পাচ্ছে না। ফলে ত্বকের তাপমাত্রা আর হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে, ডিহাইড্রেশন দেখা দিচ্ছে, ভেতরের কুলিং সিস্টেম ফেল করছে। এক পর্যায়ে অঙ্গ-প্রত্যঙ্গের ওপর মারাত্মক চাপ পড়ায় স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ঝুঁকিও বহুগুণ বেড়ে যাচ্ছে। এ তো গেল মানবদেহের কথা। এবার একটু বৃহৎ পরিসরে অর্থাৎ বায়ুমণ্ডলীয় কারণ আর ম্যাক্রো সিস্টেমগুলোর দিকে তাকানো যাক। প্রকৃতির তো নিজস্ব কিছু কুলিং সিস্টেম বা ঠান্ডা করার ব্যবস্থা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই স্বস্তির সিস্টেমগুলো এখন রীতিমতো নিখোঁজ। ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমা ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের অভাব, প্রাক মৌসুমি বজ্রঝড়ের অনুপস্থিতি, এমনকি যে ধূলিঝড়গুলো সাময়িকভাবে সূর্যের আলো আটকে দিয়ে তাপমাত্রা নামিয়ে আনে, সেগুলো এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হলে নিম্নচাপ আর উচ্চচাপ সিস্টেমের পার্থক্যটা বুঝতে হবে। নিম্নচাপে
বাতাস হালকা হয়ে ওপরে ওঠে, মেঘ তৈরি করে আর বৃষ্টি আনে। কিন্তু উচ্চ চাপে বাতাস ভারী হয়ে নিচে নামে, সংকুচিত হয় আর আকাশ একদম পরিষ্কার করে ফেলে, যার ফলে সূর্যের তাপ সরাসরি নিচে এসে আটকে পড়ে। আর ঠিক এই শক্তিশালী উচ্চচাপ সিস্টেমটাই তৈরি করেছে এক বিশাল বায়ুমণ্ডলীয় ঢাকনা বা অ্যাটমসফেরিক লিড। ভেবে দেখুন, আকাশের ওপর যেন একটা অদৃশ্য ঢাকনা বসানো আছে। বাতাস ক্রমাগত নিচে নেমে গরম হচ্ছে, মেঘ তৈরি হতে পারছে না, আর সূর্যের সরাসরি বিকিরণ ভূপৃষ্ঠকে আক্ষরিক অর্থে পুড়িয়ে দিচ্ছে। এর সাথে বিস্ফোরার মতো যুক্ত হয়েছে এল নিনো। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের বাতাস উষ্ণ পানিকে পশ্চিমে ঠেলে দিয়ে আমাদের মৌসুমি বৃষ্টিকে সাহায্য করে, কিন্তু এল নিনোর কারণে বাতাসের দিক বদলে যায়, উষ্ণ পানি দূরে সরে যায়, আর সবচেয়ে মারাত্মক যে বিষয়টা ঘটে তা হল আমাদের অতি প্রয়োজনীয় মৌসুমি বৃষ্টিপাত ব্যাহত হয়। বৈশ্বিক পর্যায় থেকে এবার আমরা আবার একটু আমাদের নিজেদের শহরে ফিরে আসি। চলুন দেখি আরবান হিট আইল্যান্ড বা শহুরের তাপদ্বীপের বিষয়টা। আমাদের আধুনিক শহরগুলো কিভাবে এই তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে সেটা একটু খেয়াল করা যাক। প্রথমত, রাস্তাঘাটের অ্যাসফল্ট আর কংক্রিট সারাদিন ধরে স্পঞ্জের মতো তাপ শোষে নেয়। দ্বিতীয়ত, লাখ লাখ চলন্ত এসি ইউনিট ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিচ্ছে। তৃতীয়ত, ঘন বসতিপূর্ণ উঁচু ভবনগুলো প্রাকৃতিক বাতাসের চলাচল পুরোপুরি আটকে দেয়। আর সবশেষে, সারাদিন ধরে জমে থাকা এই তাপ রাতের বেলা কংক্রিট থেকে ধীরে ধীরে বের হতে থাকে। আমাদের শহরগুলো যেন এক একটা বিশাল হিট ব্যাটারি হয়ে গেছে। সবশেষে আমাদের দেখতে হবে বর্তমানের এই দুর্বলতা এবং ভবিষ্যতে টিকে থাকার পূর্বাভাসগুলো। এই তীব্র গরমে বেঁচে থাকাটা এখন শুধু একটা পরিবেশগত চ্যালেঞ্জ নয়, এর সাথে ভৌগোলিক আর আর্থসামাজিক অবস্থাও গভীরভাবে জড়িত। উপক্রান্তীয় অবস্থান আর চরম জনসংখ্যার ঘনত্বের পাশাপাশি কৃষিকাজ বা নির্মাণের মতো বাইরের কাজের উপর ভারী নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। সবচেয়ে বড় কথা হল, দারিদ্র্যের কারণে বিপুল সংখ্যক মানুষের কাছে এসি বা সাধারণ কুলিং অ্যাপ্লায়েন্স ব্যবহারের কোনো সুযোগই নেই। পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ, বিশ্বব্যাংকের একটা সাম্প্রতিক সতর্কবার্তা শুনলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তারা স্পষ্ট বলেছে, ভারত শীঘ্রই এমন তাপপ্রবাহের শিকার হবে যা মানুষের বেঁচে থাকার সমস্ত সীমানা ভেঙে দেবে। এটা কিন্তু নিছক কোনো ভয়ের কথা নয়, বরং অত্যন্ত জরুরি একটা অ্যালার্ম। ৩ কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি মানুষের কাজ সরাসরি এই তাপপ্রবাহের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাইরের পরিবেশ এমন একটা অসহনীয় পর্যায়ে পৌঁছাবে যেখানে খোলা আকাশের নিচে মানুষের পক্ষে কাজ করা শারীরিকভাবে একেবারে অসম্ভব হয়ে পড়বে। এইসব ভয়াবহ পরিসংখ্যান আর বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখার পর একটা খুব সাধারণ কিন্তু মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে ত্বরান্বিত গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন, এর পেছনে আসলে আসল অপরাধী বা নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাসগুলো কি কি? এই প্রশ্নটার উত্তর খোঁজা আর এখনই সচেতন হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।